আজকে আমি কিছু মানুষকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং এটা। আমাকে কারোর সাথে জুড়ে কোনো রকমভাবে কোনো বাজে কথা আমি শুনবো না। আজকের পর থেকে আমার সাথে কারোর নাম যেন না জোড়া হয়, মনে থাকবে। আমি এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। যতক্ষণ না সেই যে লোক, যেই হোক, সে যদি এসে না বলছে যে আমার সাথে এর সম্পর্ক ছিল বা আছে বা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি যেন আমাকে নিয়ে কারোর সাথে জোড়া না হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, যা বলেছি বলেছি, যা হয়ে গেছে, ব্যাস এখানেই খাতা শেষ, এখানে ক্লোজ। আর একটা কথা, আজকে আমি কেন আমাদের ডিডি গেঞ্জি আর তার ক্লায়েন্টকে নিয়ে বলতে বসেছি, কেন আজকে ষষ্ঠী পুজো করে দেবো, কেন? চোখে দেখতে পাচ্ছ না? কেন দেখতে পাচ্ছ না? না, চোখের মধ্যে কি 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 লাগিয়ে রেখেছো যে দেখতে পাচ্ছ না? কেন আজকে আমি ডিডি গেঞ্জি আর কেন আমি তার ক্লায়েন্টকে নিয়ে বলতে বসেছি? মানে যত চুপ থাকি ততই এদের বেশি বাড়াবাড়ি। চুপ থাকাটা সহ্য হচ্ছে না। মনে আছে 20 লাখ টাকার গল্পটা? 20 লাখ ডিমান্ড করেছিল, টেপি নাকি 20 লাখ চেয়েছিল, মনে আছে গল্পটা? চলো আজকে একটু বিস্তারে বলি 20 লাখের গল্প। আর টেপিকে কখন আমায় বলেছিল যে টেপিকে নিয়ে নোংরা নোংরা খিস্তি খামারি বাজে বাজে কি কি খিস্তি শুনবে? খায়াকারে খা, ময়াকারে মা, চয় সুচু, তারপরে বয়জাফলা, আরও অনেক অনেক, এবং বকের সাথে ডিংডং, আরও তার থেকেও আরও খতরনাক খতরনাক বলতে বলেছিল। তখন তাই বলছি, এবার তোমরা বলবে আমি কি বাচ্চা? না 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 না, আমি বাচ্চা না, তার জন্য একটু সমঝোত হয়ে বলেছি। আরেকটা কথা, গায়ে গা যখন একটা কোনো গ্রুপে থাকে না, তখন সেই গ্রুপের একদম গায়ে গা, পায়ে পা, ঢলে পড়া। হ্যাঁ, যতক্ষণে আমার জ্ঞান এসেছে, যখন আমি দেখছি না অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন আমি ঠিক টুক করে নিজেকে সরিয়ে নিয়েছি। কটা ফোন আমি ওনাকে করতাম আর উনি কটা করতো, আর এবং উনি আমাকে কিভাবে ওই পাতাকে বলতো যে পাতা তো ও একটা ছোট চ্যানেল। বিশ্বাস না হলে সব থেকে বড় সাক্ষী দীপ্তি আছে। কারণ উনি আবার সবসময় কাউকে ডাইরেক্ট কল একা করতো না, কনফারেন্সে কাউকে রাখতো, কেন বলো তো? প্রমাণ। আর ওখানেই ওই যে বলে গোড়ায় গণ্ডগোল। তুমি বলে না, অপরাধী যতই অপরাধ করুক, মানে অপরাধী অপরাধ করে কিছু না কিছু সুরাগ রেখে যাবেই। এই প্রত্যেকটা কলের মিডিলে উনি কাউকে না কাউকে রাখতো, কাউকে না কাউকে রাখতো। সেখানেই ওই যে পাতাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, সেটা সে যথেষ্ট পরিমাণে জানে। পরিষ্কার বলতো, ও ছোট চ্যানেল, ওর সঙ্গে মুখ নাড়িও না, তোমার এতে মান যাবে, তোমার এতে চ্যানেলের কোয়ালিটি নষ্ট হবে, তুমি বড় বড় চ্যানেল নিয়ে ভিডিও করো। মানে উনি লেলিয়ে দিত আমার পেছনে ওদেরকে, আর আমাকে বলতো অন্য নিয়ে ভিডিও করো, তাও আমি ওদেরকে দেখতাম না। এটাও সত্যি কথা, ওকে দেখতাম না। দেখতাম না বলেই আরও নোংরা নোংরা ভিডিও নামানো করাতো আমার মাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। হ্যাঁ, নোংরা থেকে নোংরা ভিডিও। এই পাতাকে পাতাকে যে কতটা সম্মান উনি করে, সেটা আমার আর দীপ্তির থেকে ভালো কেউ জানে না। কারণ যখনই নিত দীপ্তিকে ফোন করতো, আর জানে উনি ফোন করলে আমি নাও তুলতে পারি, ওনার অনেক ফোন আমি রিসিভ করতাম না, তার জন্য উনি দীপ্তিকে ফোন করতো, দীপ্তিকে বলতো আমাকে লাইনে নাও। বুঝেছো? বুঝেছো? উপকারী না হলে, আমাকে দিয়ে কাজ না হলে উনি এত তেল আমাকে মারতেন না। এবং উনি আমাকে সরানোর এটাই ছিল ওনার মেন কারণ, যে উনাকে আমি পাত্তা দিই না, এবং উনি যেটা বলে সেটাতে আমি 100-এ 100 সহমত পোষণ করতাম না। সেই কারণে উনি ভাবতো বিশাল অহংকার হয়ে গেছে, বিশাল গরম, আর একেই আমি আমার পায়ের তলায় কচলাবো। এবং তার জন্যই ওই ওনার ক্লায়েন্টকেও সাথে নিয়েছিল। এবং মানে ওনার কী হবে আমি জানি না, কারণ উনি তো ধারে না এখানকার, কিন্তু ক্লায়েন্টের যে একটা ভালো জায়গা নষ্ট করে দিয়েছে, সেটা ওয়াইটি সবাই বুঝছে। আমি ক্লায়েন্টের নামে নিন্দা করতে যাবো কেন? ওনার, তাদের বাড়িতে গেছিলাম, যা দেখেছিলাম তাই তো বলেছিলাম, তা আমি নিন্দা করতে যাবো কেন? এত ইউটিউবের এত ভিউয়ার্স ওকে দেখছে না কেন? এত ভিউয়ার্স ওকে অপছন্দ করছে কেন? তার কারণটা কি? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর এবং 20 লাখ টাকার গল্পটা মন দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মাম্পিকে নিয়ে একটা প্রশ্ন এসেছে, কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সার এখন আমি দেব না, দেব খুব তাড়াতাড়ি দেব। এখন দেব না, তার কারণ হচ্ছে এগুলো না আমার খুব চোখে বাঁধে।
দেব না তার কারণ হচ্ছে আমার ভিউয়ার্সরা মানে আমার ভীষণ কাছেরও তো কিছু মানুষ আছে, তারা চায় না যে মাম্পিকে নিয়ে বা শুভদাকে বসিয়ে বা অর্ককে নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলি। প্রথমত সবাই চায় আগে শুভদা একদম সুন্দরভাবে সুস্থ সবল হয়ে যাক, যখন মানুষটা একদম সাধারণ স্বাভাবিকভাবে চলাফেরা করবে তখন তোমাদের কাছে সব কিছু নিয়ে আসবো, যেমন মাম্পিকটাও আনবো, অর্কটটাও আনবো, শুভদারটাও আনবো। কিন্তু এখন আমি দুপুরে ভিডিও করেছি, সেই ভিডিওতে একটা কমেন্ট পড়েছি, আমি সেই কমেন্টটার অ্যান্সার দেব। তার কারণ কমেন্টের অ্যান্সারটা এই কারণেই দেব, এই যে সবাই বলতো না চুপ কেন থাকো, চুপ কেন থাকো, আবার অনেকে বলো তোমরা মুখ খোলো, কেন মুখ খুলছো না, তোমার কথা, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় আমরা বসে আছি, তুমি আর কতদিন চুপ থাকবে, তুমি আর কতদিন চুপ থাকবে, তুমি নিজে চুপ থেকে নিজের চ্যানেলটা নষ্ট করেছো, তুমি কেন লোকের কথা ভেবেছো, কেন নিজের কথা ভাবোনি, এগুলো তোমাদেরই প্রশ্ন। এবং ভিডিও করেও আমাকে অনেকে বলেছে চ্যানেল কেন বন্ধ রেখেছিলে, তোমার কি অর্থের প্রয়োজন নেই, তাহলে দেখেছো তুমি চ্যানেল বন্ধ করে রেখে আজকে তোমার বরের এত বড় প্রবলেমে তোমাকে সবার কাছে চাইতে হচ্ছে। দেখো আমি একটা কথা বলছি, প্রথমত আমি কিন্তু কিউআর কোডটা দেবো বলেছিলাম, সেই মুহূর্তে আমার যেটা অ্যামাউন্টটার দরকার পড়েছিল সেই কারণে আমি বলেছিলাম যে আমার সত্যিকারে আমি নাজেহাল হয়ে গেছিলাম, কিন্তু সেই সময় আমাকে বাধা দিয়েছে এবং আমি সে কথাটা শুনেছি। তারপরে ঘটনাটা কি হয়েছে তোমরা মোটামুটি জানো, আমি সেটা বলে এখন সময় নষ্ট করব না। এখন মেন কথা বলবো, আমি এতদিন মুখ খুলিনি, আমি জাস্ট মুখ খুলবো বলছি, যে খুলবো বলার কারণে কি কি কমেন্ট এসেছে আমার কাছে সেটা আমি তোমাদেরকে একটু শোনাই, একটু উঁচু করি, তাই না? কি কি কমেন্ট আমার কাছে, কমেন্টগুলো পয়েন্ট টু পয়েন্টভাবে এসেছে। আপনি যে আজকাল সন্দীপের এবং আমাদের ডিডির কে নিয়ে বলতে বসছেন, আই হ্যাভ ফিউ কোশ্চেন, সে কিছু প্রশ্ন আমার কাছে করছে। আপনি সেই যে ওয়াইটিতে বলছিলেন ওর তার ফ্যামিলি খুব সহজ সরল পরিবার, আর আজকে বলছেন তারা কেউ কাউকে ভালোবাসে না। দেখো আমি তো সেটাই ভেবেছিলাম, ওদের ফ্যামিলিটা খুব সহজ সরল পরিবার, তাই তো? এবং সহজ সরল পরিবার বলেই তো আমি তাদের পাশে গিয়েছিলাম, এবং এত এত ভিউয়ার্স যারা আমাকে সাপোর্ট করেছে, তার তো ওরই ঘরের ভিউয়ার্স, তারাও তো ভেবেছিল ওরা সহজ সরল এবং সাদামাটা, ওদের সত্যিকারের ওদের পাশে থাকা দরকার। শুধু আমি কেন বুঝেছি, এই এত ওয়াইটিতে এত ভিউয়ার্স, তারাও তো বুঝেছিল, তাই না? তারা যদি না বুঝতো তাহলে আমার যাওয়াটা কি তাহলে আমাকে সমর্থন করতো? করতো না। তারা বলতো সীমা একদম যাবে না, ওটা একটা বাজে পরিবার, তুমি জানো না, তুমি তো আমি তো বলেছি, আমি বহু ভিডিওতে দেখেছি, আমি বলেছি যে আমি কিন্তু ওর ভিউয়ার্স ছিলাম না, আমি ওর লাগাতার ভিডিও দেখা বা ওকে ফলো করা, আমি এরকম ভিউয়ার্স ওর ছিলাম না। তাহলে ওর যারা ভিউয়ার্স ছিল তারা খুঁজে খুঁজে আমাকে ভিডিওগুলো সেন্ড করেছে, তারা আমাকে পয়েন্ট আউটগুলো তুলে তুলে দিয়েছে এবং বলেছে সীমা এই দিকে খেয়াল রাখো, ওই দিকে খেয়াল রাখো, এই দেখো এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো, এইখানে এটা বলেছে, এটা ওখানে বলেছে, ওদের পরিবারটা খারাপ না। আমিও তো সেটাই তোমাদের বলেছি যে ওদের পরিবারটা খারাপ না, আমি যেটা অনুভব করেছি আমি কিন্তু তোমাদের কাছে সেটাই তুলে দিয়েছি, আমি যেটা দেখেছি আমি সেটাই কিন্তু তোমাদের কাছে তুলে দিয়েছি। আজকে আমি নতুন বলছি না, আর আমার বলাতে ভিউয়ার্সরা যে 4-5 বছর ধরে ওকে ফলো করেছে তারাও ওই কথাগুলোর সাথে রিলেট করতে পেরেছে, বুঝতে পেরেছে বলে ওকে অ্যাকসেপ্ট করছে। দেখো ওর দিদি কিছু কথা বলে রেখেছে, ওর বউ কিছু কথা বলে রেখেছে, তার ভেতরে আমি যাওয়ার পর ওরা আমার সাথে এমন কিছু করেছে যেটা ওই দিদি আর বউ যেগুলো বলে রেখেছে তার সাথে মিলে গেছে, তার সাথে মিলে গেছে কথাটা। আজকে যদি ওরা আমার সাথে এটা না করতো, আজকে ওদের আমাকে পছন্দই না, হতেই পারে, হতেই পারে, সবাইকে সবসময় পছন্দ, যেমন আমি বলছি ও শুভ ব্যাঙ্গালোর থেকে আসার পর ওরা তো আমার বাড়ি আসতে চেয়েছিল শুভদাকে দেখার জন্যে। তো সেই সময় শুভদা, সত্যি বলছি, শুভদা পৃথিবীর কোনো মানুষকেই সেইভাবে ভালোবাসে না, সবসময় প্রত্যেকটা মানুষের দিকে ভুরু কুঁচকে তাকায়। এটা আমি বলেছি তোমাদেরকে। শুভদার অ্যাকচুয়ালি শুভদার কোনো বন্ধু সেভাবে নেই, শুভদার শুধু নিজের মা বাবা ভাই বোন ছাড়া শুভদা পৃথিবীর কাউকে ভালোবাসেনি, এবং আমাকেও ভালোবাসতে শুভদা বহু দেরি করেছে,
আমার ছেলে মেয়ের ওই ছেলে মেয়ে দুটোর মা আমি, আর আমার ছেলে মেয়ের বাবা উনি। এই কারণটাই হচ্ছে উনিও আমাকে খাওয়া পড়া দিয়ে তার বাড়িতে আমাকে রেখেছে, আর আমিও তার প্রতি কর্তব্য বা তার প্রতি আমার দুঃখ দরদ, বা সে আমাকে সত্যি একটা এমন জায়গা থেকে নিয়ে এসে পরিচয় দিয়েছে যে তার যে কোনো প্রবলেমে আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে রাখতে পারবো না। এটা আমার সহবত শিক্ষা। সেই কারণে আমি ওনাকে কখনোই ওনার প্রতি আমার একটা আলাদা মায়া, একটা টান, আলাদা একটা ইয়ে আছে অবশ্যই। একটা এটা বলে একটা হার্ট থেকে একটা আলাদা ওনার প্রতি আমার ফিলিংস, বাট টান আছে যে না, আমি ওনাকে কষ্টে দেখতে পারি না। এটা আমি সহ্য করতে পারি না। তাহলে আমি বলতে পারলাম, বোঝাতে পারলাম ওরা আসতে চেয়েছিল, আমি আসতে দিইনি। কেন? শুভদা প্রত্যেকটা পৃথিবীর এমন কোনো মানুষ নেই তাকে শুভদা ভুরু কুঁচকে তাকায় না বা এরম করে না। তো সেখানটায় আমি ওদেরকে ভালোবাসি, ওদের প্রতি কোনো অন্যায় বা ওদের প্রতি কোনো রকমের হেলাফেলা করলে আমার অপছন্দ। তা সেটা আমি কী করেছি? আমি কি লোক সমাজে এখানে ক্যামেরা খুলে বলেছি? পরের বার ভাইফোঁটাটা হয়নি কেন? পরের বার ভাইফোঁটার দিন আমার তো যাওয়ার কথা ছিল, যে লাস্ট যে ভাইফোঁটাটা গেল কিছুদিন আগে, তখন তো আমাদের কথা ছিল যে আমরা বাইরে খাওয়া দাওয়া করব, কিন্তু সেখানটায় ওরা গেছে, আমি যেতে পারিনি কেন? নিশ্চয়ই আমার ফ্যামিলির প্রবলেম। তো প্রবলেম হতে পারে, প্রত্যেকের ফ্যামিলিতে প্রবলেম হতে পারে, ওরও হতে পারে। ও এটা আমাকে পার্সোনাল ফোন করে বলে আমাদের প্রবলেমটা ওয়াইটির কেউ জানতেই পারতো না, কাকপক্ষীতে টের পেতো না। ও আমাকে শুধু বলতো, সীমাদি তুমি আমার দিদিকে নিয়ে ভিডিও করো না, বা এখন ইদানিং তুমি আর আমাদের বাড়িতে এসো না, কারণ জানোই তো সবসময় একটু অসুবিধা আছে, তুমি এসো না। এই যেমন আমি ওকে বললাম, শুভদা সবসময় কেমন খিটমিট করে, থাক, তোমাকে শুভদাকে দেখতে যেতে আসতে হবে না। তুমি এমনি দূর থেকে আমাকে ভালোবাসো বা শুভদাকে ভালোবাসো, বা মাম্পি অর্কর প্রতি ভালোবাসা আছে, এটা থাক, আসতে হবে না। তেমনি ও তো আমায় বলতে পারতো যে সীমাদি তুমি এসো না, এখন এসো না, তা বলে তুমি রাগ করো না, এখন কদিন এসো না, পরে এসো বা কিছু। আমি চাই না এখন এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হোক বা লোক জানাজানি বা এমন কিছু হোক। বারবার নেমে যাচ্ছে। তাহলে এটা সুন্দরভাবে বলতে পারতো। এখানে না তর্ক হতো, না লোক জানাজানি হতো, না লোক হাসতো, না ওর ওর ভিউ কমতো, না 10টা লোক জানতে পারতো। কারণ ওর দিদি আর ওর বউ যে কথাটা মার্কেটে ছড়িয়ে রেখেছে, সেই কথাটার মধ্যে স্ট্যাম্প ওরাই মেরেছে। যেদিন প্রথম দিন ও আমার এগেনস্টে বলতে বসলো, তুমি আমার দিদিকে নিয়ে বাজে কথা বলো না, তুমি এই করো না, ওই করো না। ওর দিদিই ওকে নিয়ে বাজে কথা বলেছে, ওর দিদি ওকে কালসাপ বলেছে, ওর দিদি বলেছে যে তোদের ভাতের জোগাড় করে দেয় তুই তাদেরকেই তোর ছোবল মারিস, তো ওকে যে অন্ন জোগাড় করে দেয় তাদেরকেই তোরা মানে তোরা বেইমান, তোদের মধ্যে মনুষ্যত্ব নেই, তোদেরকে যেই রোজগারের পথ দেখিয়ে দেয় তাদেরকেই তোরা তুচ্ছ তাচ্ছিল্য করিস। এটা ওর দিদি বলে রেখেছে, এবং সেম কথা ওর বউ বলে রেখেছে। আমি তো ওর নিন্দা করিনি, করেছি? এখনও অবধি ওর নিন্দা করেছি? এখনও অবধি ওর বিষয়ে বাজে কথা বলেছি? এখনও বলিনি। তাহলে আমি তো বলেছি সাদামাটা পরিবার, আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। সাদামাটা পরিবার, নিরীহ, এবং ছেলেটার ভেতরে আমি খারাপ কিছু দেখিনি। দেখো, একাধিক মেয়ের সাথে যদি ও ফোন কলে গল্প করে, সেটা তো ভিউয়ার্সও হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে, অনেক কিছু, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, অনেক কিছু হতে পারে, ইনামিনা ডিকা ডায়টা মানিকা সবাই হতে পারে। তা সেইখানটায় আমি কি বলেছি? আমি বলেছি কথাও সবার সাথে বলতে পারি, সেটা আমি কথা সবার সাথে বলতে পারি, কোথাও সবার সাথে যেতে পারি, কোথাও গিয়ে দেখা সবার সাথে করতে পারি, ন্যাচারাল ব্যাপার এগুলো। আর ও একটা ইয়াং ছেলে, যেখানটায় ওর বউ চলে গেছে, সেখানটায় ওর লাইফে বন্ধু আনতেই পারে। বন্ধুতে কারোর কোনো প্রবলেম হওয়া উচিত নয় আমার মনে হয়। তাহলে আমি ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ছিল কি? কোনো ছিল না, কোথাও ছিল না, কোনোভাবেই ছিল না। এখন হ্যাঁ, ওই যে ও যদি আমাকে নিয়ে মাথা ব্যথা করে, তখন তো আমারও মাথাটা যন্ত্রণা করবে, এবং আমারও মনে হবে যে ওর আমাকে নিয়ে এত মাথা ব্যথা, তাহলে আমারও ওকে নিয়ে অনেক মাথা ব্যথা হওয়ার দরকার। তাহলে এইগুলো বলে না, মানলে জড়ি, না মানলে ভাত রান্নার খড়ি। বাংলা কথা, মানলে জড়ি, না মানলে তো ভাত রান্নার খড়ি। আচ্ছা, খুব সরল। আর আজকে বলছো ওরা কেউ ভালোবাসে না। একদম দেখো, এইটাও আমি ভুল বলিনি। কারণ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সত্যিই ভালোবাসা থাকতো, আজকে টেপি গিয়ে এইভাবে ওর ছেলেকে ফেলে, স্বামী ফেলে, সংসার ফেলে গিয়ে ও এই লাইফটা, মানে যাওয়ার সাথে সাথে ও ফোকলার সাথে বিয়ে করে নিয়েছে, এটা অন্তপক্ষে করতে পারতো না।
প্রথমত হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়াটাই একটা কঠিন কাজ। একটা মানুষের সাথে 5টা বছর একই ছাদের নিচে থাকা, তার সুখ দুঃখের সাথী হওয়া, তার সব ভালো মন্দ একসাথে শেয়ার করার পর ডিভোর্স পেপারে যখন সই করে না, তখন কিন্তু দুটো মানুষেরই প্রচুর কষ্ট হয়। এই ফিলিংসগুলো আমি বুঝি, কারণ আমি তো রাগ করে করে মাঝে মাঝেই দূরে দূরে চলে যাই। তখন আমি বুঝি যে একটা কোথাও না কোথাও একটা কষ্ট তো হয়। তো সেখানটায় ও দিব্যি যাওয়ার পর আর এই দিক মুখও হলোই না। এবং ওর ছেলে, মানে দরকার পড়লে ছেলে যদি না দেয় না দিক, তবুও আমি ওই বাড়ি ঢুকবো না। মানে বুঝতে পেরেছো? বরের ভাত খাবো না মা গো, মানে বরের ভাত বাবাকে বলে দে, মানে বরের ভাত খাবেই না একদম, মানে স্ট্যাম্প মেরে দিয়েছে, আমি ওই মুখো হবই না। ওর সবসময় চোখে মুখের সেই অ্যাগ্রেসিভ সেই হিংস্রতা, যখন ওর বাড়ি মাল রিকভারি করতে আসছে, মানে ওর প্রতি ওর কোনো ফিলিংস নেই। আবার এরও কোনো ফিলিংস নেই ওর প্রতি, কারণ আমি কোনোদিন চোখে দেখিনি ও টেপির জন্যে হাউতাশ করছে, এটা আমি দেখিনি। যে টেপির জন্যে মন খারাপ বা টেপির জন্যে মনে সত্যি একটু হাউতাশ ব্যাপার আছে, বা কষ্ট পাচ্ছে, বা মনে দুঃখ লাগছে, বা ভাবছে যে সত্যিই চলে গেছে বউটা, আজকে আমার সংসারটা কি ছিল, কি হয়ে গেল, বউটা যতদিন ছিল এরকম ছিল, ওরকম ছিল, ও এটা খেতে ভালোবাসতো, বা ওটা পড়তে ভালোবাসতো, বা ও এটা পছন্দ করতো, আমি কোনো দিন ওর মুখে একটা ওয়ার্ড শুনিনি টেপির নিয়ে। তাহলে এখান থেকে তো প্রমাণ হলো ওরা দুজন দুজনকে ভালোবাসেই না। 1 বছরের মধ্যে, ধরো 1-1.5 মাসের মধ্যে টেপি বিয়ে করে সংসার পেতে ফেললো, আর এই 1 বছর হওয়ার আগেই ও কিন্তু একাধিক, মানে একের অধিক মানুষের সাথে কথা বলা, গল্প করা, সেটা যে কেউ হতে পারে। দেখো আমি এখনও কিন্তু বলছি না যে এ ও সে হ্যান ত্যান চ্যান, সে যে কেউ হতে পারে। অল টাইম ওর ফোন বিজি থাকতো, অল টাইম ওকে ফোনে পাওয়া মুশকিল ছিল। তাহলে সেই জায়গা থেকে সবসময় ও ব্যস্ততার জীবন কাটাতো, তাই না? তাহলে এটা তো ভালোবাসা ছিল না ওদের স্বামী স্ত্রীর মধ্যে। তুমি আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো না, তাই তুমি বললে। আমি বহু ভিডিওতে বলেছি ওরা একে অপরকে ভালোবাসেইনি। যদি ভালোবাসতো এত তাড়াতাড়ি ও আরেকজনের সাথে বিয়ে করতে পারতো না, বা এও এত তাড়াতাড়ি ভুলে আরেকজনের সাথে নতুন সম্পর্কে জড়াতে পারতো না। দেখো এটা এত সহজ কাজ না, একটা সম্পর্ককে ভুলে আরেকটা সম্পর্কে জড়িয়ে যাওয়া। এটা তুমি আমার ভিডিওগুলো যে সোনাই ঘোষ, সোনিয়া ঘোষ তোমাকে বলছি, আমার মনে হয় তুমি আমার ভিডিও ভালো করে দেখো না। দেখো হয়তো কেটে ছেটে, অনেক সময় হয় কি যে যাকে ভালোবাসে না তার এগেনস্টে যদি অন্য কেউ বলে, তার ভিডিওটা মন দিয়ে দেখা হয় না, কেটে ছেটেই দেখে, তার জন্যেই তুমি জানতে পারো নি। আমি বহু ভিডিওতে বলেছি এদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকতো, রিয়েল ভালোবাসা থাকতো, তাহলে এত তাড়াতাড়ি দুজন মুভ অন করতে পারতো না। দুজনই খুব দ্রুত, মানে 1 বছর যাওয়ার আগেই মোটামুটি এদের দুজন দুজনকে প্রায় ভুলে গেছেই। কিন্তু এটা ভালোবাসা থাকলে হতো না। আচ্ছা, 1 বছর ধরে যখন ওদের বাড়িতে যেতেন, তখন চিনতে পারেননি? পেরেছি তো, বললাম তো। যা যা চিনতে পেরেছি, যেমন কাকুকে যেমন চিনেছি, কাকিমাকে চিনেছি, বরং এখন তো আমাকে ভিউয়ার্সরা আরও ভালো করে চেনায়। ফোন করে করে বুঝিয়ে বুঝিয়ে বলে বলে ভিউয়ার্সরা ভালোভাবে চেনায়, আমার থেকেও বেশি তারা চেনে। দেখো আমরা ভিডিও করে ছেড়ে দিই, কিন্তু তারা ভিডিও দেখে, তারা আমারটাও দেখছে, তারা তাদেরটাও দেখছে, দেখার পর তারাই কিন্তু চেনে ভালোভাবে, তাই না? আশা করি এই 1 নম্বরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। 2 নম্বর, ম্যামকে অনেক, আচ্ছা ম্যাম এখন খারাপ, তাহলে আগে ব্লগস করে করে কেন ভিউয়ার্সদের বলতেন ম্যাম যখন বড়, ম্যাম একজন বড় পার্সোনালিটি, অনেক ভালো, যেটা দেখেছি সেটাই তো বলেছি। অনেক ভালো ছিলেন, একজন বড় পার্সোনালিটি ছিল, এবং তার পাওয়ারটাও চোখে দেখেছি, সে যথেষ্ট পরিমাণে কাজ করে। তবে তার সে এখন আমার কাছে কেন খারাপ হয়েছে তার কারণ বলছি। ম্যাম নাকি আপনাকে না গালাগালি দিতে বলতেন? হ্যাঁ, এটা বলতেন। এটা একদিন তো নোংরা ভাষায় গালাগালি দিতে বলেছে। তা আমি বলছি কি, না আমি অত নোংরা ওকে বলতে পারবো না, কারণ নোংরা একদম বে থেকে শুরু করে, খা থেকে শুরু করে, মা থেকে শুরু করে, চু থেকে শুরু করে, এই যে খা, মা, চু, বে, এইসব ভাষা বলতে বলেছিল টেপিকে। তা আমি বলছি কি, না না আমি এটা পারবো না, কারণ টেপি মনে হচ্ছে একটা লাইভ করে বলেছিল উনি একটা পাগল, মনে আছে তো তোমাদের? বলেছিল উনি একটা পাগল। হ্যাঁ, বলে 20 লাখ টাকা চেয়েছে, ডিভোর্স দিয়ে দেব, হ্যান করব। তোমরা ভুলে যাও, আসলে কি বলো তো, তোমরা না সবাই ভুলতে থাকে কিছু না, কারেন্ট মনে করে দিলে তোমাদের মনে পড়ে যাবে। টেপি রাতে একটা লাইভ করেছিল মনে আছে, এবং
সেখানে ওনাকে একদম ধুয়ে দিচ্ছিল, একটা পাগল মহিলা, মাথা খারাপ, এইসব মানুষের কথা কেউ শোনে নাকি, এনাকে কেউ বিশ্বাস করে নাকি, ইনি একটা ঢপের চপ, ঢপবাজ, ঢপ মারছে, আমি এরকম কোনো ডিমান্ড করিনি, 20 লাখ টাকা চাইনি, উনি মিথ্যে গল্প সাজাচ্ছে, শুধু মিথ্যে কথা বলে, উনি অ্যাকচুয়ালি মিথ্যেবাদী, অনেক কথা বলেছিল। টেপি একটা লাইভ করেছিল, লাইভ করে একদম এখানে ঢপের চপ বলে একদম যা তা করে দিয়েছিল। দেখো আমরাও 20 লাখ টাকার গল্পটা কোথা থেকে জানতে পারবো? উনিই আমাদের বলেছে। কারণ লিগ্যাল অ্যাডভাইজাররাই তো এইসব কথা মার্কেটে আনে। কারণ ও কোথায় টাকা চাইবে না চাইবে এটা তো আমাদের জানার কথা না। এটা তো লিগ্যাল অ্যাডভাইজার থেকেই তো আমাদের কাছে আসবে। এই যে রুনা কিছুদিন আগে একটা ভিডিও করেছিল না, রুনা ভিডিও আমার ভালো করে, সেটার জন্যে না। যেখানটায় আমার মনে হয় ওর এটা প্রবলেম, ও ভুল বলছে, সেখানে কিন্তু আমি সংশোধন করে দিই। যেমন বলছি, ও বলেছিল যে ভাই আর ম্যাডামের মধ্যে ওর অ্যাকচুয়ালি সীমাদি কিন্তু পরিচয় করেছিল, কিন্তু মাঝে সীমাদি কেন খেপে গেল বা কেন আলাদা হয়ে গেল বা কেন মনোমালিন্য হলো, তার কারণ ম্যাডাম ভাইয়ের সমস্ত লিগ্যাল অ্যাডভাইসের খবরগুলো আমাদের দিচ্ছিল না। না, এটা রং। উনার ঘুম আসবে না। উনি যদি বলেন তো দুটোই যদি খবর ওখান থেকে ডিক্লিয়ার হয়, উনি 2:30 বাজবে না তার আগে আমাদের কাছে খবর চলে আসবে। আমরা কিন্তু তখন চাইতাম, আমরা নয় আমি চাইতাম এই খবরটা শুধু ওই ওই লিগ্যাল অ্যাডভাইজারে মানে ওর ভাই মানে ওনার ক্লায়েন্ট অবধিই থাকুক। কারণ ক্লায়েন্ট যদি পরের দিন ভিডিও নামায় তাহলে ক্লায়েন্টের ভিউটা বেশি হবে। এবার এই খবরটা যদি ডিস্ট্রিবিউট আগেই হয়ে যায় আর আমরা যদি মার্কেটে আগেই এনে দিই, পরের দিন কিন্তু ওই ওনার ক্লায়েন্টের বলার মতো কিছু থাকছে না। অলরেডি আগেই আমরা পাবলিক মার্কেটে চলে আসছে, তো সেই জায়গায় ওর ভিউটা সেইভাবে আপ হতো না যেভাবে আপ হওয়ার ওর করেছিল। যেমন টেপির কোনো খবর কিন্তু আমরা বাইরে পেতাম না। টেপি নিজে ভিডিও করে যখন জানাতো সেইটুকুই আমরা কিন্তু জানতে পারতাম, নাহলে কিন্তু টেপির লিগ্যাল অ্যাডভাইজাররা বা ওর দলবলের লোকরা সেইভাবে খবর বাইপাস করতে পারতো না, যেভাবে আমরা মানে ওনার থ্রুতে আমরা যেভাবে বাইরে খবরগুলো আনতে পারতাম। তাহলে কোনো রকমের ওই খবর পাশাপাশি করার জন্যে কোনো না, উনার পেট কামড়ায়, উনার পেট কুরকুর করে, উনার পেট খামচায়, উনি এই যে কোনো ব্যাপার উনি পাবলিক না করতে পারলে, 10 কান না করতে পারলে উনার রাতের ঘুম আসবে না। এই 20 লাখ টাকার গল্পটাও উনি করেছিল, আর এই 20 লাখ গল্পের এগেনস্টে টেপি একটা লাইভ করেছিল। সেই লাইভের এগেনস্টে উনি তখন খুব রেগে গেছিলো এবং রেগে গিয়ে বলছে একবারে ধুইয়ে দাও বককে, আর ওকে একদম ধুইয়ে দাও, একবার শুইয়ে দাও, একদম গড়িয়ে দাও, একদম ল্যাটা ব্যাটা ঘ্যাটা ঝ্যাটা করে দাও। যাই হোক, তখন দেখো এটা তো উনার সাথে আমরা মিশে গেছি, তখন তো আমরা একটা নেশায় মত্ত হয়ে গেছি। দেখবা এগুলো একটা নেশা, তখন যে কোনো প্রকারে আমরা আমার ওই ম্যাডাম আর ম্যাডামের ক্লায়েন্ট এই দুটোই জেতানোর জন্য আমরা কিন্তু মরিয়া হয়ে গেছি। যতক্ষণ না আঁচ নিজের গায়ে না আসে ততক্ষণ কিন্তু মানুষ বোঝে না। এবার আমার সঙ্গে তো ওনার কিছুই হয়নি, উনি আর ওনার এই ক্লায়েন্ট, উনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের মাথাতেও এত ডিপ থট বা এত ডিপ বুদ্ধি নেই, চিন্তা। কারণ ক্লায়েন্টের যখন ওই যে একটা ভালোবাসা, প্রেম ভালোবাসার যে কাহিনীটা, সেটাকে যখন থেকে আমি করতে মানে সাপোর্ট করলাম না বা এটা করতে চাইলাম না, তখন কী হলাম, আমি তো আলাদা হয়ে গেলাম। কারণ ওরা দুজনে আজ এই বিষয়টাকে মানে খারাপভাবে নিচ্ছে না, কারণ পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, তা এতে তো ওনার কোনো খারাপ হচ্ছে না। কিন্তু আমার ভিউয়ার্সরা তো আমাকে খারাপ বুঝবে, আমার ভিউয়ার্সরা তো বলবে না সীমা তুমি তার মানে ওই ছেলেটার ভালো চাও না, তুমি যখন এই মানে ভুল কাজে ওকে সাপোর্ট করছো তার মানে তুমি ওর সঠিক দিদি না, তুমি পাতানো মানে পাতানোর মতনই কাজ করে গেছো, তুমি ওকে নিজেরই ভাবোনি। যদি নিজের ভাবতে এই মাঝখানে 3খানা প্রেম, একজনের সাথে 8 বছর পরকীয়া করেছে, মানে সরি প্রেম ভালোবাসার রিলেশন, আর একজনকে হাজব্যান্ডকে ছেড়ে ডিভোর্স দিয়ে এসেছে 13 বছরের বাচ্চা রেখে, সেই তাকে কি করে তুমি ওর গলায় গছাও। দেখো এখন তো সবাই জানে আমি এটাকে সাপোর্ট করিনি, তখন কি আসতো মার্কেটে, ওকে আমিই গছিয়ে দিচ্ছি, ওকে আমিই লঞ্চ করেছি, ওকে আমিই খুঁজে নিয়ে এসেছি, ও আমার খুঁজে আনা পাত্রী, তার সাথে ওর হয়েছে, এগুলোই লোকের কাছে প্রচার হতো। ওই আর আমরা না বোবা কালা হয়ে থাকতাম, কিছুই বলে উঠতে পারতাম না, তখন ঘাড় নাড়তাম। এই যে সবার কাছে বলে রিমিকে নাকি আমি পাঠিয়েছি, রিমির মা সব থেকে আসল ঘটনা রিমির মা জানে। রিমির মা, রিমি যে ওখানে যাচ্ছে আমি জানিই না,
রিমিকে ওদের ঘরে ঢুকিয়ে দেওয়ার পর রিমির মার উনি আমায় ফোন করছে এবং আমাকে বলছে যে সীমা রিমিকে ঢুকিয়ে দিয়েছি। আমি বলছি কী, আগে বসে কথা বলো, যদি প্রীতম আরও দুজনে রাজি হয় তারপরে ঢুকিয়ে দিয়ে আসো। কিন্তু বলছে না না কাজ হয়ে গেছে, মানে অলরেডি ঢুকিয়ে দিয়ে এসছে, দিয়ে আসার পর আমাকে ফোন করেছে। এটা পিঙ্কি পালও জানে, এটা উনিও জানে। কিন্তু লোকের কাছে কি বলেছে, সীমার কথাতে আমরা ঢুকিয়ে দিয়ে এলাম, সীমার কথাতে আমরা দিয়ে এলাম, আজকে সীমার কথাতে মেয়েটা সংসার করছে। এটা পুরো মিথ্যে, পুরো ভুল। কিন্তু ওই যে বলে না, যখন এক জায়গায় থাকলে তখন অনেক সময় আছে বলার ইচ্ছা থাকলেও বলা যায় না। এই যে আমার উনি একই জায়গায় দুজনের লাইভ করছে, উনি আমার লাইভটা বন্ধ করতে বলে, আর একজনাকে নোংরা ভিডিও করার জন্য উৎসাহ দেয়। আমাকে শুধু বলে তুমি চুপ থাকো, তোমার বড় চ্যানেল, তুমি তোমার মানায় না ওইসব ছোট ছোট লোকদের সাথে মুখ নাড়া, তুমি ওকে কিছু বলো না। তুমি এটার সাক্ষী তো দীপ্তি আছে, সব থেকে বড় এটার সাক্ষী দীপ্তি আছে, দীপ্তিকে কলে নিয়েই এসব কথা বলেছে। এবং আমি বলেছি কেন ও যদি চুপ না করে আমি কেন চুপ করব? ও আমার মাকে নিয়ে বলছে, আমার মেয়েকে নিয়ে বলছে, আমার বাবাকে নিয়ে বলছে, আমার ছেলেকে নিয়ে বলছে, আমি কেন চুপ থাকবো? উনি শুধু বলতে না তুমি চুপ করো, তুমি কিছু বলো না, তোমার মানায় না, ওদের সাথে মুখ নাড়ানো তোমার মানায় না, ওরা ছোট চ্যানেল, ওরা যা করছে করুক, তুমি করো না। এগুলো তলায় তলায় আর ওপর ওপর উনাকে বলে। আমার হাজব্যান্ডকে আমি হসপিটালে শুয়ে 5 মিনিট অন্তর অন্তর কন্ট্রোভার্সি করেছি। আমি কি করেছি কন্ট্রোভার্সি? লাইভ করছি, কন্ট্রোভার্সি করছি, অথচ আমার হাজব্যান্ড হসপিটালে। উনি শেখাচ্ছে আমাকে ধার করতে, আবার আমি ভিডিও লাইভ করলে ওনার প্রবলেম হচ্ছে কেন? কেন? আমাকে নিয়ে যারা কাটাছেঁড়া করছে তাদেরকে থামিয়ে দিলেই তো আমি থেমে থাকতাম। আমার তো কোনো দরকার ছিল না। সেই সময় তো সত্যিই আমার দরকার ছিল না, সেই সময় আমার মাথার ব্রেন কাজ করছিল না। কিন্তু তবুও তার ভেতরেও আমাকে লাইভে আসতে হয়েছে, বলতে হয়েছে। কারণ প্রত্যেকটা মুহূর্ত এমন 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 কথা তুলেছে, যেমন আইসিসিইউতেই নেই, যেমন আইসিইউতেই নেই, যেমন কোভিড হয়ইনি, তারপরে এত তাড়াতাড়ি সুস্থ হলো কেন? উনি কোন ইয়েতে, আমরা যেখানে ঢুকেছি কেপিসিতে কেউ বেঁচে ফেরে না। ভেন্টিলেশন মানে উনি মানে আমি কান্নাকাটি করছি তার মানে উনি প্রায় যাওয়ার পথে, উনি আর ফিরবে না, তার আগের থেকে একটা বাজার মার্কেট নিয়ে রাখছে কেঁদে কুঁদে। কী বলেনি আমায়, কীভাবে আমাকে কাটাছেঁড়া করেন সেটা এই ওয়াইটির লোক দেখেছে। এই ওয়াইটির লোক বলেছে থামো থামো থামো, এখন থামো, আগে শুভদা একটা মানুষ অসুস্থ, সেই মানুষটাকে একটু সুস্থ হতে দাও, সেই মানুষটাকে আগে একটু বেঁচে ফিরতে দাও, এই টাইমে এটা বলার নয়, সেই মানুষটাকে এখন তো একটু রেহাই দাও না। সেই তার হাজব্যান্ড অসুস্থ হতে পারে, তাকে আমরা নিয়ে কিছু না বলেও তাকে আমরা ছাড়বো না, আমাকে ছাড়বে না। কারণ আমি তো আমার হাজব্যান্ডের সাথেই একবারে উপরে চলে যাচ্ছিলাম, আমিও ফিরতাম না, তো তাই আমি যাওয়ার আগে আমাকে সব বলে ফেলতে হচ্ছিল, আমি বাড়ি আসা অব্দি অপেক্ষা করতে পারছিল না, অথচ আমাকে অপেক্ষা করে থাকতে হবে। এদের ডিমান্ড, এদের অনেক ডিমান্ড। তাই এখন নিজেকে ওই জাল থেকে কেটে না এরকমভাবে কেউ জালে জড়িয়ে রাখলে সেখানে দম বন্ধ হয়ে যায়। আমি কেন শুনতে যাব ওনার প্রত্যেকটা নির্দেশ? আমি কেন একা পালন করতে যাব? নির্দেশ সকলের জন্য সমান হবে। যখন দেখলাম না উনি আমাকেই ডমিনেট করার চেষ্টা করছে, আমাকেই দাবানোর চেষ্টা করছে, এবং এই প্ল্যানটা ওই বাচ্চার বাবার ঘাড়ের ওপরেও চাপিয়ে দিয়েছে, বাচ্চার বাবাকে দিয়ে এই ভিডিওটা উনিই করিয়েছে, সেই কারণে বাচ্চার বাবাও ডুবলো। আবার উনিও লাইভ করে আমাকে কত রকম ধমকি দিল, কমিউনিটি পোস্টের মাধ্যমে কত রকমের কীর্তিকলাপ করলো। কিছু কি করলো? কিছু। তারপরে আবার উনি তলায় তলায় আমার সাথে পীড়িত করলো। পীড়িত করাটা কিন্তু কেউ জানতে পারছে না, কিন্তু ওই লাইভ করে যে চিৎকার চেঁচামেচিগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তাই কেন বলবো না? প্রথমে ভালো দেখেছি, ভালো বলেছি, যখন খারাপ দেখেছি সেই খারাপটাও বলেছি। আপনার মেয়েকে বাজে কথা বলা হচ্ছে, তাতে ওয়াই ইউ আর পয়েন্টিং ফিঙ্গার অন দ্য ম্যাম। আমি তো জানি কে কোথায় দিয়ে কি বলতে পারে, আমি তো জানি। তুমি যেই একটা দল বা একটা গোষ্ঠীর ভেতরে কাজ করবে সেখানকার অ্যাকচুয়ালি রুলসগুলো তুমি জানবে না? এই যে মর্কটের ওখান থেকে আমি ছেড়ে বেরিয়ে আসার মেন কারণ কি? কারণ আমি যেদিন দেখলাম চ্যাট আর ওই ভয়েসটাকে নিয়ে ও মোল্ড করলো, ও পুরোপুরি মিথ্যে একটা কন্টেন্ট তোমাদের সকলের সামনে তুলে দিল, যেখানটায় একটা মেয়েকে একটা মেয়ে রিম্পা একটা মেয়েকে পুরো ফাঁসানোর প্ল্যান। তখনই আমি বুঝে গেলাম এ তো যখন তখন অন্য মানুষকেও এইভাবে ফাঁসাবে। মানে ও হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ড,
যখন আমি বুঝে গেলাম ও একটা ক্রিমিনাল মাইন্ড, তখনই আমি ওখান থেকে সরে যাওয়ার জন্য, এবার ওই দলে কি কি হতে পারে না পারে অন্তপক্ষে এইগুলো তো আমার জানা মুখস্থ হয়ে গেছে। তার জন্যই তো আমি পয়েন্ট করছি যে অ্যাকচুয়ালি আমার মেয়েকে নিয়ে নোংরা কথাগুলো বলার জন্যে উনি উৎসাহ দিচ্ছে। কই উনি তো বারণ করছে না, উনি তো একজন নারীবাদী, এবং মর্কটকে উনি শাস্তি দিতেই এসেছিল মাম্পির এই ফটো বা মাম্পিকে নিয়ে এরকম নোংরা ভিডিও করেছিল বলে। তাহলে সেম কাজই উনার গ্রুপের, উনার গোষ্ঠী, উনার বাহিনীর লোক করছে, সেখানে উনি কি করে চুপ থাকছেন এবং সেখানে গিয়ে কমেন্ট কি করে লিখছেন? হুম, এগুলো বললে হবে না বাবু, তোমাদেরকে বুঝতে হবে। ও হো, ওয়ান মোর দেন, এই যে তুমি বললো না ম্যামের অন্য যারা তোমার এগেনস্টে কথা বলে তারা তোমার থেকে তোমাকে থেকে জেলার্স, কী নিয়ে জেলার্স হবে তারা তোমার? এটা যদি তোমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে তোমার ওয়াইটি দেখাটাই ঠিক নয়। যে সোনাই ঘোষকে বলছি, কে কাকে নিয়ে কখন কিভাবে জ্বলে, এই জ্বলার কথাটার অর্থ যদি তুমি না বোঝো তাহলে আমি বলবো তুমি ওয়াইটি আর দেখো না, ওয়াইটি দেখা ছেড়ে দাও। কেন বলো তো? এই যে জেলার্স, ও কি আমাকে রূপ দেখে জেলার্স হবে? ও কি আমার গুণ দেখে জেলার্স হচ্ছে? ও কি আমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখে জেলার্স হচ্ছে? ও কি আমার বাড়িঘর দোর দেখে জেলার্স হচ্ছে? না, না, ও জেলার্স এই কারণে হচ্ছে যে এই যে এত আমার এগেনস্টে মানুষকে, পাবলিককে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পাবলিক ওদের কথা বোঝার চেষ্টাই করছে না বা শুনছে না, বা পাবলিক যেটা বলে না, পাবলিক কো সব দিকতা है, ও যেটা দেখাতে চাইছে পাবলিক সেটা দেখছে না। পাবলিক বলছে তুমি কি দেখাবে, আমরা তো আগে থেকেই দেখছি তুমি কি। এই বিষয়টা জেলার্স, যে ওর সীমা একটা সাধারণ মেয়ে, একদম সাধারণ, যার পেটে ক লিখতে কলম ভাঙে, যা না আছে রূপ, না আছে গুণ। হ্যাঁ, আমার কোনো রূপ নেই, আমি তো রূপসী না, সুন্দরী না, এটা সারা ওয়ার্ল্ডের লোক জানে। আমি তো এআই দিয়ে মুখ বানিয়ে, মুখকে রোগা করে, চোখের ওপর আইল্যাশ লাগিয়ে, মনির ওপরে কন্ট্যাক্ট লেন্স, মানে এই এই এডিটিংয়ের মাধ্যমে কন্ট্যাক্ট লেন্স বসিয়ে এইসব করে তো আমি ভিডিও করি না। আমি ন্যাচারাল যেরকম সেরকমই, ধাবলা মার্কা মুখ, একদম গালগুলো দেখো কীরকম টাবলা টাবলা গাল, হ্যাঁ, যেরকম আমি যেরকম দেখতে আমি সেরকমভাবেই চলে আসি। তাহলে সেখানে তোমার আমি রূপসীও না, আমি সুন্দরীও না, আমি শিক্ষিতও না, আর আমার কাছে এমন কিচ্ছু নেই যেটা ওদের কাছে নেই। একটা জিনিস আছে, আমার কাছে আছে অডিয়েন্সের ভালোবাসা, যেটা ওদের কাছে আজকে একজন অধিকার দিদি, যেটাকে বলে অধিকার, মানবদের নিয়ে লড়াকু একজন, যার মাথা একদম এই রকম থাকবে, সেই মানুষটাকে নিয়ে এত কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট, মানে তার নেচার, তার হিংস্রতা, তাকে নিয়ে বাজে কমেন্ট কিন্তু কেউ করে না, তার অ্যাকচুয়ালি হিংস্রতা নিয়ে যেসব কমেন্টগুলো করে সেগুলো কি সত্যি ওনার জন্য করণ? কিন্তু একটা টাইম তো ছিল উনি লাইভে আসলে সমস্ত মানুষ ধুয়ে মুছে, কারোর ভিডিও চলবে না, সব ওই লাইভে তাবড় তাবড় মানুষরা, টেপির ঘরের লোকরা, টেপির হাজব্যান্ডের ঘরের লোকরা, আমাদের ঘরের যে চুনোপুটি ঘরের যেসব লোকরা আছে সেসব লোকরা, আমরা সবাই তো ওনার লাইভে গিয়ে বসে থাকতাম। তার মানে উনি কোন আসনটা পেয়েছিল, কোন সম্মানটা পেয়েছিল, কোন অধাটা উনি পেয়েছিল, এবং সেই অধাটা পাওয়ার জন্য কে এই ময়দানে প্রচার, এই যে নেতা ক্যাতারে যে দাঁড়ায়, তাদের জন্য কিছু মানুষ তো কন্টিনিউ প্রচার করে, তার গুণগুলো তুলে তুলে ধরে। এই যে একে যদি আমরা এই সিংহাসনে বসাই, চালের দাম কমবে, আলুর দাম কমবে, পটলের দাম কমবে, কেরোসিন তেলের দাম কমবে, সর্ষের তেলের দাম কমবে, আমাদের ইলেকট্রিক বিল কম আসবে, কারেন্ট কম যাবে, এই যে প্রচার, এই প্রচারের আলোতে ওনাকে কে এনেছিল? কে? হ্যাঁ, এই সীমা, তার ভেতরে সবথেকে পাওয়ার কার বেশি ছিল? কে বেশি 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 করে মানুষের কাছে তুলে ধরেছে? কে আজকে ওনাকে, ওনার হাতটা 2 লাখ চ্যানেলের হাতের সাথে হ্যান্ডশেক করিয়েছে? ওরা তো ইনাকে চিনতই না, জানতই না, এবং এই যে মানব অধিকারের যে কোনো পাওয়ার আছে সেগুলো সম্বন্ধে তো ওরা একেবারে নীল ছিল, নীল। সেখান থেকে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে, মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, কথার মাধ্যমে এই যে না তোমার উনি উপকার করবে, অপকার করবে না তুমি দেখো, এবং তুমি যেভাবে বারবার ভুলভাল কেসের মধ্যে জড়িয়ে যাচ্ছ, তোমাকে দিয়ে তোমার উকিল যে ভুলভাল তোমাকে দিয়ে যে কেসগুলো করাচ্ছে সেগুলোকে ঠিক করতে হবে, তুমি দেখো, আগে একটু দেখো। এছাড়াও যে ওর বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাওয়ার যে পরিকল্পনা টেপি করছিল,
কারণ টেপি তো তখন উন্মাদ হয়ে গেছিলো, কারণ বাচ্চা নেওয়ার জন্যে না, না না না, এখানেও একজনা ভুল করেছে যে তাহলে তো টেপি বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল, না, টেপি বাচ্চা নেওয়ার জন্য না, টেপি ওর হাজব্যান্ডকে শাস্তি দেওয়ার জন্যে। কারণ টেপি ওর হাজব্যান্ডের ঘরে ভিউয়ার্সটা বেশিরভাগটাই বাচ্চাকে ভালোবাসতো বলে কিন্তু আরও বেশি করে, এখনও যেটুকু ওর ভিউজ হয়, যেটুকু ওকে মানুষ দেখতে যায় ওই বাচ্চাটার কারণে, এখনও বহু মানুষ আমার ঘরের প্রত্যেকটা ভিউয়ার্স, বেশিরভাগ কথা বলছি, যে কটা মানে আমার সাথে ভীষণ ক্লোজ, তারা কিন্তু এখনও ওর ভিডিও দেখে। কি দেখে? শুধু বাচ্চাটার জন্যে, বলে বাচ্চাটার মায়া ছাড়তে পারি না, বাচ্চাটার জন্যে মনে হয় দেখে, নাহলে ওদেরকে দেখলে রাগ উঠে যায়, কিন্তু বাচ্চাটাকে দেখার জন্যে একবার করে হলেও একটু চালাই দেখি, তাহলে চালায় দেখছে, ভিউজ তো দিচ্ছে, তাই না? কার জন্যে? ওই বাচ্চাটার জন্যে। আর টেপির উদ্দেশ্য ওটাই ছিল, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে গেলে ওর চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না, ওর কোনো অস্তিত্ব থাকবে না, বুঝেছো? সেই কারণে বাচ্চাটাকে ওই বকদাদার থ্রুতে হিউম্যান রাইটসের ওই একটা কল কবজা আছে, ওদের একটা কবজা আছে, সেই কবজাটাকে কাজে লাগিয়ে নিয়ে যেতে পারবে। এই হিউম্যান রাইটসের কবজাটা এমনই, ওরা যদি প্রশাসনের কাছেই যায়, সে এসপি অফিস, সে আইএসপি অফিস, সে বিডিও অফিস, সে লোকাল প্রশাসনিক ব্যবস্থায় যেখানেই যাবে, সেখানেই কিন্তু মা যদি দাঁড়ায় আর এবং এই রকম হিউম্যান রাইটসের লোক থাকে, তখন কিন্তু ওর কাজটা করা অনেকটা সুবিধা হয়ে যেত। সেই সব জায়গাগুলো ইনি আটকেছে, 100% ইনি আটকেছে, একদম আমি এখনও বলবো ইনি আটকেছে। তার কারণ তখন তো আমরা সবাই একে নিয়ে পজিটিভই লড়াই করতাম, এবং ওর মা এমন এমন কিছু কাজ করে রেখেছে যেগুলো সবার সামনে, যেমন মাল রিকভারির দিন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার একটা বড় অপশান ছিল, নেয়নি। সেকেন্ড দিন বাচ্চাটাকে দেওয়ার জন্য ওরা প্রস্তুতি নিয়েছিল থানাতে, সেটা নেয়নি। এইরকম করে 2-3টে অপরচুনিটি ওর মা হারিয়েছে বলেই এনার পক্ষে সুবিধা হয়েছে সেই কেসটাকে জোরালো করতে, সেটা উনি করেছেন, ওনার হাতে যেগুলো ছিল উনি করেছেন। তো সেখানটা তো আমি কোথাও বাধা হইনি, আমাকে নিয়ে তো কোনো জ্বালা থাকার কথা নয়, আর আমাকে নিয়ে তো সত্যি জেলার্সের তো কোনো কথা নেই, কিন্তু ইগোর লড়াই। কারণ উনি লাস্টের দিকে আমাকে দিয়ে আরও এই উনার চুনোপুটি মানে উনার মানে এই অ্যাং ব্যাং চ্যাং হ্যাং জ্যাং ব্যাং সব্বাইকে নিয়ে আমাকে প্রোটেস্ট করতে বলতো, যেটা আমার পক্ষে একদমই, আমি এটা আমার চ্যানেল, এটা আমার রুজি, এটা আমার রোজগারের জায়গা, তো এই চ্যানেলটার লোকরা কি চায় সেটা আমি বুঝি, আমি ফিল করব, তা আমি আমার মানুষগুলো কি খাবে আমি সেই হিসেবে তাদেরকে দেব না, উনার হিসাবে। এবার উনার হিসাবে দেখতে গেলে তো আমার সব যে কটা আমার মানে দোকান খরিদ্দার আছে সব তো পালিয়ে যাবে উনার হিসেবে, কারণ তাদের প্রতি উনি যাদেরকে নিয়ে কথা বলতে পারে তাদের প্রতি আমার ঘরের মানুষদের ইন্টারেস্টই নেই, তাহলে আমি কেন, মানে উনি সেদে বুঝে আমাকে আমার নিজের পায়ে বারবার কুড়ুল মারতে বলছিল, তাহলে আমি তো পাগল না, আমি কি নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? আমার তো ব্যথা লাগবে, একবার দুবার তোমার কথা শুনে ঠিক আছে মাথা নত করে মুরগি হলাম, কিন্তু বারবার কি আমি মুরগি হব? বারবার কি আমি একই ভুল করে যাব? না, এখানটাই ছিল রাগের কারণ, এইখানটায় হয়ে গেলো ওনার রাগ। আর ওই যে ওই যে ওই যে পেতনি কি কেন সাপোর্ট করলাম না, আর পেতনির গুণগান কেন আমি গাইলাম না, এটাই হলো ওনার রাগ। পেতনির যদি গুণগান গাইতাম তাহলে না আমার ভাই রাখতো, না ভাইয়ের লিগাল অ্যাডভাইজার রাখতো, কেউ রাখতো না, কিন্তু আমি তো গুণগান গাইতে পারবো না। এবার আবারও আরেকটা কথা বলছি, আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কোনো কোশ্চেন তুলবে না, আমি যেগুলো ক্যামেরায় দেখাইনি সেই সব বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, মানে মাথা আটা মাজি সাটাকলি, ওকে? আমি যা বলেছি ভুলে যাও, আমি কি বলেছি না বলেছি ওগুলো আমি আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি, ফাজলামো মেরেছি, আমার জীবনে কেউ নেই, আমি সন্ন্যাস জীবন কাটাচ্ছি, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ওকে? আমাকে নিয়ে কোনো রকম কারোর সঙ্গে জড়িয়ে পটিয়ে লটকে ভটকে কোনো কথা বলবে না, আমি একা, আমাকে নিয়ে আমি বলে দিলাম আমার মাথা গরম হয়ে যাবে, আটা মাজির সাটাকলি, আমি যতক্ষণ না এই ফোকলার মতো কেউ এসে না বলছে যে আমি ছিলাম ওর জীবনে, ততক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে অন্য কারোর সঙ্গে জড়াবে না। আজকে ফুল অ্যান্ড ফাইনাল আমি বলে দিলাম, আমাকে কারোর সাথে জড়াবে না। আমি নিজের জীবন নিজের মতো একা কাটাতে চাই আমার স্বামীর সেবা করে, আমার স্বামীর চরণে সারাদিন তেল মালিশ করব, আমার স্বামীর যত্ন করব, স্বামীর গা গরম জলে গামছা দিয়ে চিপে সারা গা মুছিয়ে দেবো,
বাথরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে সারা গা ঘষে স্নান করিয়ে মাথা মুছিয়ে খাটের ওপরে বসিয়ে রাখবো। আমার স্বামীকে আমি 3 বেলা সুন্দর সুন্দর তরতাজা একদম হেলদি খাবার খাওয়াবো। কারণ আমার স্বামীকে এখন আমাকে চাঙ্গা করতে হবে। তার জন্যে পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কারভাবে পরিষ্কার কথা বললাম, আমাকে কারোর সাথে জড়াবে না। আজকে কড়া কড়া বার্তা দিলাম। কেউ আমাকে কারোর সাথে নো 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 নো। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। এখন পাগলি যদি বোঝে তো বোঝে, না বোঝে তো আমার আর কিছু বোঝানোর দরকার নেই। আরেকজনা বলেছিল যে শুভদার হসপিটালে কতটা খরচা হয়েছে করোনাতে, তাহলে তুমি যদি এইটা একটু বলতে লোকের কাছে সুবিধা হতো। দেখো, একটা কথা বলছি, শুভদার তো শুধু করোনার ট্রিটমেন্ট হয়নি, শুভদার তার ভিতরে ফুসফুসেরও ট্রিটমেন্ট হয়েছে। শুভদার শুধু করোনা হয়নি, শুভদার অ্যাকচুয়ালি ফুসফুসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ 79 হয়ে গেছিলো, 79% মানে কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে। দুটো ফুসফুস থাকে, একটা ফুসফুস প্রায় 30% খারাপ আর একটা ফুসফুস 70% খারাপ। তো সেই জায়গায় মানুষটা পুরো একদম কোমাতে চলে যাচ্ছিলো, মানে কোনো মতে তাকে রিকভার করা। তাই এই করোনার ট্রিটমেন্ট শুধু হয়নি, তার সাথে ফুসফুসেরও ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, সেরকম দুটো ট্রিটমেন্টের খরচ আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব, এবং এটা সমস্তটা করে নিয়ে ক্যালকুলেশন করে নিয়ে তোমাদেরকে জানাবো। কারণ আমি তো প্রত্যেক দিনেরটা যখন যেটা এসেছে, সে 2000 হোক, 1000 হোক, 3000 হোক, 4000 হোক, আমি যখন যেটা পেরেছি, যখন যেটা এসেছে আমি সেটা পে করে গেছি। কারণ আমি কোনোটা পেন্ডিং রাখিনি, কারণ আমি একগাদা হয়ে গেলে তো আমি দিতে পারবো না, তাই তো? একগাদা হয়ে গেলে আমি দিতে পারবো না। তার ভেতরে আমার যখন যেটা যা হয়েছে আমি মিটিয়ে গেছি। অবশ্যই সবগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে জানাবো। তার ভেতরে যে যতই বলুক, দেখা যাক না কি করতে পারে। হ্যাঁ, নেচো না। শোনো, ওই রাবণও না লঙ্কায় বসেছিল, রাবণকেও ধ্বংস করার ক্ষমতা কারোর ছিল না। ওই ছোট্ট মাছির মতো সেজে হনুমান, মানে আমাদের জয়বীর, জয় বজরংবলী, ছোট্ট মাছি সেজে ওই লঙ্কায় প্রবেশ করেছিল, ছোট্ট মাছি সেজে। তারপরে পুরো আগুন, পুরো গোটা লঙ্কাকে আগুন লাগিয়ে দিয়েছিল। তাই অত না এই তুচ্ছ তাচ্ছিল্য, তুচ্ছ ক্ষুদ্র মানুষগুলোকে অত তাচ্ছিল্য করো না। বলা যায় না কে কখন কোন দিক থেকে খাচাং ফু করে বেরিয়ে যায়, বুঝেছো? বড় বড় তাবর, বড় বড় তোমার হচ্ছে ক্রিমিনালরাও ড্রেনের মধ্যে পড়ে থাকে। হ্যাঁ, এবার তাদের বড় 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 মাপের, হ্যাঁ, লাদেন কোথায় লুকিয়েছিল তাকেও খুঁজে বের করে নিয়ে এসে ঢিঁচকেও ডুম ডুম বাজিয়ে দিয়েছে, বুঝেছো? তাই এই মানে কেউ শেষ হবে না এই বড়াইটা করতে যেও না। আমরা সামান্য তুচ্ছ, একদম তুচ্ছ, একদম তুচ্ছ, ক্ষুদ্র, নগণ্য। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মানুষের পেছনে লাগা, মানুষের পেছনে না লাগলে কিছু হবে না। অহেতুক মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে লাগা, মানুষকে ছোটো করা, মানুষকে উৎখাত করা, মানুষের গায়ের ওপর চাপিয়ে দেওয়া, দেশদ্রোহী সিন্ডিকেট, এই যে গায়ের ওপরে চাপিয়ে দেয়া, তাই না? এই চাপিয়ে দেওয়াগুলো তো বন্ধ হবে। মানুষের গায়ের মধ্যে জোর করে চাপিয়ে দেওয়া, একটা যদি সত্যিকারের সে যদি একটা ভালো মাপের উকিল হয়ে থাকে, তার উচিত এইসব অ্যাড়ে গ্যাড়া নাট্টু খেয়ারা যাত্রার সঙ্গে মুখ লাগানো, যাত্রার পেছনে পড়ে থাকা। তাদের লেভেলটাই আলাদা হবে, তাদের নজরটাই আলাদা হবে, তাদের নজরটাই সবসময় আদার বাদারে এই আগারে ভাগারে পড়ে থাকে না। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।